চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা কমলেও টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ৫টি উপজেলায় পানিবন্দী অবস্থায় রয়েছে ৫ লাখ মানুষ। বন্যা কবলিত উপজেলাগুলোতে প্রশাসনের সহযোগিতায় কাজ করছে সেনাবাহিনী। এদিকে দুর্গত এলাকায় গিয়ে ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী জানিয়েছেন, পর্যাপ্ত ত্রাণ থাকলেও যোগাযোগ ব্যবস্থার কারণে সব এলাকায় ত্রাণ পৌঁছানো যাচ্ছে না। বাবুন পালের ক্যামেরায় আরো জানাচ্ছেন প্রণবেশ চক্রবর্তী। ডুবেছে সড়ক, ঘরবাড়ি, তলিয়ে গেছে ফসলি জমি, ভেসে গেছে বীজতলা, মাছের ঘের। বৃষ্টি কমতে শুরু করলেও চট্টগ্রামের সাতকানিয়া, বাঁশখালী, চন্দনাইশ, ফটিকছড়ি উপজেলায় এখনও পানিবন্দী অবস্থায় আছেন প্রায় ৫ লাখ মানুষ। ঘরের ভেতর পানি ঢুকে পড়ায় কেউ আশ্রয় নিয়েছেন উঁচু এলাকায়, কেউ চলে গেছেন আশ্রয় কেন্দ্রে। পানি যাওয়ার কোনো একটা ব্যবস্থা করলে সবচেয়ে ভালো হবে। আর বাড়িঘর তো ডুবে গেছে, মানুষের রান্না বান্না করতে পারছে না, খেতেও পারছে না। সব ডুবে গেছে, একটা চুলা বাড়িঘর সরে এখানে পানি হয়েছে আড়কে গাড়ো পর্যন্ত। খানা পিনা ওখানে বাসা দিয়ে খাচ্ছে, বাসা ভাড়া নিয়ে কেউ এখানে থাকতে পারছে না। সুইচ গেটের গাইড হলো 7টা থেকে আমাদের এখন একটা চালু আছে। একটা দিয়ে পানি, যে পরিমাণ পানি যাচ্ছে এই পরিমাণ পানি এখানে যাওয়ার সুযোগ নাই। সড়কের উপর বন্যার পানি প্রবাহিত হওয়ায় এখনো বন্ধ চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক। বন্যা কবলিত অনেক জায়গায় ত্রাণ পৌঁছানো সম্ভব না হওয়ায় ভোগান্তিতে আছেন বানবাসী মানুষ। এদিকে দুর্গত এলাকা পরিদর্শনে এসে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী জানান, চট্টগ্রামে 650টি কেন্দ্রে আশ্রয় নিয়েছে 25,000 মানুষ। বন্যা দুর্গত এলাকার জন্য 500 মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে। তিনি আরও জানান, পর্যাপ্ত ত্রাণ থাকলেও যোগাযোগ ব্যবস্থার কারণে সব দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছানো যাচ্ছে না। অনেক সময় হয় যে ভয়াবহ খারাপ বা অনেক খারাপ, আমরা ওই পর্যন্ত বলে ছেড়ে দিই, জানি না কতটুকু খারাপ, বাট এইবার আমরা জানি কতটুকু খারাপ, সেই জন্য আমরা ওইভাবে পদক্ষেপ দিতে পারতেছি। এদিকে চট্টগ্রামে বন্যা পরিস্থিতি মোকাবেলায় সার্কিট হাউসে বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সভা করেছেন এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম। আমরা আশা করছি বৃষ্টি কমার সাথে সাথে তাৎক্ষণিক যে অসুবিধাগুলো আমরা ফেস করছি সেগুলো সমাধান হবে, কিন্তু এরপর আসলে দীর্ঘমেয়াদী আমাদের, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী আমাদের পুনর্বাসন কার্যক্রম জোরদার করতে হবে। এদিকে চট্টগ্রামের বন্যা কবলিত উপজেলাগুলোতে স্থানীয় প্রশাসনকে সহযোগিতায় মাঠে নেমেছে সেনাবাহিনী। প্রণবেশ চক্রবর্তী, ৭১, চট্টগ্রাম। পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে বান্দরবানে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বিভিন্ন স্থানে পাহাড় ধস ও সড়ক তলিয়ে যাওয়ায় সারা দেশের সঙ্গে বান্দরবানের সড়ক যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বান্দরবান ও কক্সবাজারের নিচু এলাকায় এখনও জলমগ্ন লাখো মানুষ। বিশুদ্ধ পানি ও খাদ্য সংকটে মানবেতর জীবনযাপন করছেন অনেকেই। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। বান্দরবানের একাধিক এলাকা তলিয়ে যাওয়ায় সারা দেশের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। আটকা পড়েছে দূরপাল্লার বাস, ট্রাক ও পণ্যবাহী যানবাহন। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন রোগী, শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ। আমার বাসা পানির নিচে বন্দি। আমি বাসার থেকে কোনো একটা মাল বাই করতে পারি নাই। ছাত্রী এগুলো আর বেশি স্কুল আর মাদ্রাসা বিভিন্ন যাতায়াত মানুষ ইয়ানি চালাবে, ঝড় বৃষ্টি হলে দেখুন আতঙ্ক। সম্ভাব্য পাহাড় ধসের ঝুঁকি বিবেচনায় জেলা প্রশাসন জেলার 7 উপজেলায় 220টি আশ্রয় কেন্দ্র খুলেছে। ইতিমধ্যে প্রায় 4,000 মানুষ সেখানে আশ্রয় নিয়েছেন। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রশাসনের সমন্বয়ে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। এখন পর্যন্ত আমাদের আশ্রয় কেন্দ্রে কোনো ধরনের ত্রাণের ঘাটতি হয়নি। যেখানে কিছু আর্থিক সহযোগিতা দেওয়ার, সেটাও আমরা এখন পর্যন্ত নিশ্চিত করে রেখেছি। এবং আমাদের আরেকটি লক্ষ্য হলো যে এই দুর্যোগ পরবর্তী পুনর্বাসনের ক্ষেত্রে কোন এলাকায় কী ধরনের সহযোগিতা প্রয়োজন আমি সেটা ফাইন্ড আউট করবার চেষ্টা করছি, এবং যথাযথ সরকারি সহায়তা বা স্থানীয় পর্যায়ে যদি সহায়তা আমরা সংগ্রহ করতে পারি তাহলে সেটাই ইনশাল্লাহ আমরা অবস্থা করে ফেলব। রাঙামাটির বিস্তীর্ণ এলাকার নিচু এলাকা এখনও বন্যা কবলিত। বহু মানুষ পানিবন্দী অবস্থায় আছে। দুর্গত এলাকায় দেখা দিয়েছে পানি ও খাবার সংকট। কক্সবাজারে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা এখন 1,50,662 জন। এর মধ্যে 648টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে 14,061 জন। আশ্রয় কেন্দ্রে অবস্থান নেওয়া দুর্গতদের শুকনো খাবার সহ জরুরি সহায়তা দেওয়া হচ্ছে।
বান্দরবনের নাইখংছড়ি উপজেলার বাইশারি ইউনিয়নের খোটাখালী ছড়ায় প্রবল স্রোতের কারণে সড়ক যোগাযোগ অচল হয়ে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায় কয়েকজন ব্যক্তি কোমর সমান পানিতে প্রবল স্রোতের মধ্যে একটি সিএনজি চালিত অটোরিকশা কাঁধে তুলে ছড়া পার করছেন। চট্টগ্রামের ফটিকছড়ির নিচু এলাকা প্লাবিত হয়েছে, ডুবে গেছে রাস্তাঘাট, বাড়িঘর, ঘরবন্দী হয়ে পড়েছে বহু মানুষজন, দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট। আল ইমরান, ৭১। রাঙামাটির বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও দুর্ভোগ কাটেনি। অনেক এলাকায় পানি নামলেও হাজারো মানুষ এখনও আশ্রয়কেন্দ্রে। ক্ষতিগ্রস্ত সড়ক, ঘরবাড়ি আর অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে তাদের। রাঙামাটি থেকে আরো জানাচ্ছেন সবুজ মাহমুদ, ছবি তুলেছেন শৈশব বর্মন ও মোবারক হোসেন শুভ। রাঙামাটির বাঘাইঘাটে এক বরের বিয়ের গেট সহ সব আয়োজন প্রস্তুত ছিল, কিন্তু বিধি বাম, বন্যায় ভেস্তে গেছে সব, পিছিয়ে গেছে বিয়ের তারিখ। আমার ছোট ভাইয়ের এই বিয়ের অনুষ্ঠান ছিল, এই বন্যার কারণে আমরা তো প্রায় এক সপ্তাহ যাবত পানির নিচেই আছি। আপনার গেটের পর্যন্ত পানি উঠে গেছে, 10 ফিটের উপরে পানি উঠে গেছে। অনেকদিন প্রায় এক সপ্তাহ যাবৎ বাঘাইহাটের মানুষ পানিবন্দি জীবনযাপন করছে। আপনার ঠিকমতো গাড়ি ঘোড়া আসতে পারতেছে না। এমন বন্যায় কি আর বিয়ে সম্পন্ন করা যায়? দুদিন আগে এই এলাকার বন্যার চিত্রটা ছিল এমন। বাঘাইঘাট বাজার কলোনির রমজান আলীর বাড়ি। বন্যার পানি নেমে গেলেও বাড়ি বসবাসের অনুপযোগী হওয়ায় এই গ্রামের অনেক পরিবার এখনো আশ্রয় কেন্দ্রে। খাট পালং যা আছে সবকিছু তোমার আমরা কিছু করতে পারিনি তো, শুধু আমরা গায়ের কাপড় নিয়ে গেছি, আর কিছুই না। বর্তমানে আমরা এই অবস্থা মধ্যে আসছি। তখন আমরা ঘুমাইছিলাম, মানে সকাল সকাল পানিটা ঢুকছে, আমরা তো বলতে পারি না যে এরকম ভাবে পানি বাড়বে। আমরা পানি দেখছি আমরা বহুত নিচে, হঠাৎ করে পানি বেড়ে গেছে। শুধু আমরা না, আমাদের এলাকা যা আছে সবাই ক্ষতিগ্রস্ত। অনেকজনে আমরা তো কিছু করতে পারি না, আমাদের এলাকার মধ্যে অনেকজনে কিছু বের করতে পারে না। বৃষ্টি অব্যাহত থাকায় নতুন করে প্লাবিত হওয়ার শঙ্কা আছে। রাঙামাটিতে এখনো কয়েক হাজার পরিবার পানিবন্দী। স্থানীয়রা চান স্থায়ী সমাধান। এই রোডে প্রায় 10 ফুটের উপরে পানি উঠছে, বাড়ির সালার গোড়া গোড়া পানি উঠছে, প্রায় 200 ঘরের উপরে হবে। হয়তো কাজের মান কতটুকু ভালো মন্দ সেটা আমি হয়তো ক্লিয়ার না বুঝলেও অন্তত এই বর্ষার পরে শীতকালে ওইটা মেরামত করা ওইভাবে দেখা যায়। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী বন্যায় 3 পার্বত্য জেলায় প্রায় 35,000 মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। মারা গেছে অন্তত 9 জন। 4 শতাধিক আশ্রয় কেন্দ্রে আছে প্রায় 11,000 মানুষ। এবারও পানি এতটুকু পর্যন্ত উঠছিল। তো আমি এখান থেকে সাঁতার কেটে একদিন প্রথম দিন যাওয়ার সময় যে পা কেটে ফেলেছি, এরপরে নৌকাতে যাতায়াত করতে হয়েছে। তো পানিতে যখন সবার, আমার তো একটু উপরতলা, এবার আমি 2 তলা করছি কাট দিয়ে, যার কারণে আমি এখানে থাকতে পারছি। আর এলাকা যা আছে সবাই মনে করেন যে একবার চালের উপর পানি উঠে গেছে, যার কারণে এরা আশ্রয় কেন্দ্রে চলে গেছে। এরা কেউ এখন আসেনি। রাত্রেবেলা আমি এখানে একাই থাকি এই পুরো এলাকার মধ্যে। দুর্গত এলাকায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসন। তবে অনেকে ত্রাণ সহায়তা না পাওয়ার অভিযোগ করছেন। এখনো কোনো ত্রাণ পাইনি আমরা সরকারিভাবে। এমনি উপজেলা নির্বাহী অফিসার থেকে 8 তারিখে বেলা 2টা বাজে আমরা কিছু সামান্য একটু ত্রাণ পাইছি, শুধু এক টাইম খাওয়ার জন্য এরকম একটা ত্রাণ পাইছিলাম। বাবা কথা কি, আমাকে এই রাস্তাটা দিয়া আটতে পানি আইলে একার বেকাবো হইয়া জায়গা, আমরা একার প্রতিবন্ধীর মতন হইয়া জায়গা, আমাকে আড়াউডা কোনো কিছু করতে পারি না। মারিশা দীঘিনালা সড়কের 3 কিলো নামক স্থানে রাস্তা ধসে পড়ায় বাঘাইছড়ির সাথে যোগাযোগ ব্যাহত হয়েছে। কেউ কাছে টাকা পয়সা নাই, কেউ মনে করেন বাচ্চাকে ঠিক মতো খানা দিতে পারতেছে না, নিজেরাও খাইতে পারতেছি না, হোটেল থেকে কিনা খাওয়া তো সম্ভব না। কষ্টে আছি, না খেয়ে আছি, কিছু আনতে পারি না, সব পানির নিচে অনেক কষ্ট চলতেছে। বাচ্চারা খানালেও দিতে পারতেছে, খাবার নিজেরও খানে, এখন আমরা এখনো কিছু খাইনি। তো ক্ষতিগ্রস্ত রাস্তাগুলো দ্রুত মেরামত করার উদ্যোগ নেবার দাবি জানিয়েছেন স্থানীয়রা। রাঙামাটিতে অনেক এলাকায় পানি নামতে শুরু করলেও দুর্ভোগ এখনো কাটেনি। অনেক পরিবার এখনো আশ্রয় কেন্দ্রে, তাদের বাড়িঘর এখনো বসবাসের অনুপযোগী। সেই সাথে অব্যাহত বৃষ্টির ফলে নতুন করে পাহাড় ধস এবং প্লাবনের আশঙ্কা রয়েছে। এমত অবস্থায় স্থানীয়দের দাবি দীর্ঘমেয়াদী বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা। সবুজ মাহমুদ, ৭১, রাঙামাটি। বৈরী আবহাওয়ার কারণে টানা 10 দিন ধরে উত্তাল বঙ্গোপসাগর, যে কারণে গভীর সাগরে যেতে পারেননি বেশিরভাগ জেলে। এর আগে 11 জুন শেষ হয়েছিল সাগরে মাছ ধরার উপর 58 দিনের সরকারি নিষেধাজ্ঞা। দীর্ঘ অপেক্ষার পর মাছ ধরার আশা জাগলেও বৈরী আবহাওয়া সেই আশায় ভাটা ফেলে। তবে শনিবার পায়রা সমুদ্র বন্দরের 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত প্রত্যাহার হওয়ায় আবারও শান্ত সমুদ্রের অপেক্ষায় জেলেরা। বিস্তারিত কামরুল হাসানের প্রতিবেদনে। সকাল গড়িয়ে সন্ধ্যা, চোখের দৃষ্টি সাগরের দিকে, কিন্তু ট্রলার ঘাটে বসেই
সময় কাটছে জেলে আনোয়ার হোসেনের। ট্রলারে জাল বরফ সব প্রস্তুত, অপেক্ষা শুধু শান্ত সমুদ্রের। কারণ সাগরে যেতে না পারলে বন্ধ হয়ে যায় তার একমাত্র আয়ের পথ। গেলে তো আর হবে না, জীবন মরণের একটা ব্যাপার স্যাপার আছে। হয়তো 10টায় রুজি করতে যায়, পুরো জীবনটা যদি চলে যায়, পরে বাপ মার কাছে পরিবার কাছে কি জবাব দিব? লাশও খুঁজে পাওয়া যায় না। এই জন্য মনে করেন আজকে আমরা 8-10 দিন উপরে আছি, যতবার কারণে নদীতে নামতে পারি না এখনো। আনোয়ারের মতো শত শত জেলের চোখ এখন সাগরের দিকে। উত্তল ঢেউ থামলেই আবারও শুরু হবে জীবিকার লড়াই। মানে আবহাওয়ার কারণে আমাকে একটু বেশি বোটটা একটু রিক্সে আসছিলাম, আমরা বিশাল বড় ধরনের একটু রিক্সে আসছিলাম। তাকে আল্লাহ মাফ করছে, আমরা আইছি খুব কষ্টের মাধ্যমে আমরা আইয়ে পড়ছি, এবং জালপালা সব নষ্ট হয়ে গেছে। সাগরে জাল বওয়া, 7-8 দিন ঘাটে বসা, আমার কামাই বাণিজ্য পুরোই বেতাল। অনেক বোট মোট মার খেয়েছে, তখন তো চলাফেরা খুবই কষ্ট। আবহাওয়া একটুখানি কমছে, আমরা বের হয়েছি। তারপর আমাকে রুরিংয়ে বাড়ি দিয়েছে 3-4টা, তড়ি ভাড়িয়ে লেগেছে, আমাকে বোট ডুবে গেছে। 8-10 দিন পর্যন্ত আবহাওয়া খারাপ ছিল। এই বাসায় বইয়া থাকিয়া কয়দিন চলা যায়? আমরা তো গরিব মানুষ, পেটের তাগিদে আর কি মাছের ধরতে গেছি। 11 জুন শেষ হয় 58 দিনের সরকারি নিষেধাজ্ঞা। 3 সপ্তাহ মাছ ধরার পরই লঘুচাপের প্রভাবে টানা 10 দিন উত্তাল হয়ে ওঠে বঙ্গোপসাগর। 3 নম্বর সতর্ক সংকেত থাকায় শত শত ট্রলার ঘাটে নোঙর করে রাখতে হয়। কর্মহীন হয়ে অনেক জেলেকে ধার দেনা করে সংসার চালাতে হয়েছে। সাগরে চলে এলাম বন্যা দেখিয়া, বন্যায় 7-8 দিন ধরে এই বইয়ে রইলাম গাড়ে। এখন তো বাজারও নাই, বাড়িতে কিস্তি বেমালা ঝামেলা আছে, মানে কষ্টে আছি অনেক। হ্যাঁ, ওদিকে গেলে অবরোধ, আবার গেলে আবহাওয়া খারাপ। হ্যাঁ, আবহাওয়া খারাপে আমরা সবই গাড়ে। হয়তো অনেকেই মনে করেন পেটের দায় এরা নামা লাগতো সাগরে, না মনে ধরেন অনেক বোট মার পড়ছে, দেখা গেছে বোর্ডে লাইফ জ্যাকেট, বয়াটা এই সমস্ত কিছুই ছিল না আমাদের জায়গায়, নামার অঞ্চল তো এগুলো কিনতেও পাওয়া যায় না। যদি মনে করেন সরকার আমাকে এগুলো দিয়ে কিছু সহযোগিতা করতে, তাহলে আমার মনে হয় যে কোনো জাইলে ক্ষয়ক্ষতি এতটা হইতে না। তবে পেটের তাগিদে অনেকে ঝুঁকি নিয়ে সাগরে নামেন। গেল শুক্রবার ঢেউয়ের আঘাতে রাঙাবালির একটি মাছ ধরার ট্রলার ডুবে গেলেও পাশের ট্রলারের সহায়তায় 16 জেলে প্রাণে বেঁচে যান। এর আগে গত রোববার ট্রলার ডুবির ঘটনায় গলাচিপার 5 জেলে এখনও নিখোঁজ। এই যে আরও যেহেতু আবহাওয়ার ফোরকাস্ট আরও 4-5 দিন বৃষ্টি থাকবে, যদিও এই বৃষ্টিটা উত্তর অঞ্চলে বেশি হবে, দক্ষিণ অঞ্চলে কম। তো এই মুহূর্তে জেলেরা নদীতে সমুদ্রে না যাওয়াই ভালো, আবহাওয়া যখন ভালো হবে তখন যাবেন। ঘাটে আমরা যদি এই বিষয়গুলোকে নিশ্চিত করতে পারি যে এটা ছাড়া সাগরে যাওয়া যাবে না, এবং এই বোটগুলো যদি মনিটরিং এর আন্ডারে আনি, কেউ যদি বিপদে পড়ে তাহলে সে যাতে সিগন্যাল দিতে পারে, এই ধরনের আধুনিকায়ন যদি আমরা না করতে পারি, তাহলে কিন্তু আস্তে আস্তে এই জেলেদের জীবনটা কিন্তু ঝুঁকির মধ্যে পড়বে। টানা 10 দিন মাছ ধরা বন্ধ থাকায় বাজারে কমেছে সামুদ্রিক মাছের সরবরাহ। এখন ট্রলার মেরামত, জাল গোছানো ও বরফ সংগ্রহে ব্যস্ত জেলেরা। আবহাওয়া অনুকূলে এলেই আবারও গভীর সাগরে যাবেন জেলেরা। কামরুল হাসান, 71, রাঙাবালি, পায়রা বন্দর, পটুয়াখালী। টানা বৃষ্টি ও উজানের ঢলে সুনামগঞ্জে গত 3 দিন ধরে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত কুশিয়ারা নদীর অতিরিক্ত পানির চাপ ও স্রোতের কারণে জগন্নাথপুরের 8 গ্রামের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পানির চাপে ও স্রোতে একটি পাকা সড়ক ভেঙে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বালিশ্রী, রোয়াইল, হিলালপুর, ট্যাংরাখালী, মেঘেরকান্দি ও হরিণাকান্দি সহ 8 গ্রামের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ওই সব গ্রামের প্রায় 5,000 মানুষ। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ইমদাদুল হক জানান, গত কয়েকদিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে জেলার সবকটি নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। শুক্রবার থেকে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দীর্ঘমেয়াদী বন্যা হবার শঙ্কা নেই বলে জানিয়েছেন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। শনিবার ব্রিফিংয়ে এই তথ্য জানিয়ে বলা হয়, আগামী 24 ঘন্টা পর দক্ষিণাঞ্চলে ধীরগতিতে বন্যা পরিস্থিতির উন্নতি হবে, তবে উত্তর পূর্বাঞ্চলে ঝুঁকি রয়েছে স্বল্পমেয়াদী বন্যার। আরও জানাচ্ছেন মোহামিনুল খান অপু। টানা ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসার ফলে চট্টগ্রাম, কক্সবাজার ও 3 পার্বত্য জেলার নিম্নাঞ্চলে সৃষ্টি হওয়া বন্যায় মানবেতর জীবনযাপন করছেন লাখো মানুষ। এর মাঝে স্বস্তির খবর দিল বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। শনিবার ব্রিফিংয়ে জানানো হয়, আগামী 24 ঘন্টা পর সাঙ্গু নদীর পানি বিপদসীমার নিচে নেমে আসার সম্ভাবনা রয়েছে। এতে উন্নতি হতে পারে সামগ্রিক বন্যা পরিস্থিতির, যদিও স্বল্পমেয়াদী বন্যার বার্তা উত্তর পূর্বাঞ্চলের জন্য। আগামী 24 ঘন্টায়ও কিছুটা ধীর গতিতে হ্রাস পাওয়ার প্রবণতা অব্যাহত থাকতে পারে, এবং বর্তমানে
চট্টগ্রামের সাঙ্গু নদী দোহাজারি পয়েন্টে বিপদসীমার উপরে রয়েছে, যেটি আগামী 48 ঘন্টায় বিপদসীমার নিচে নেমে আসার সম্ভাবনা রয়েছে। তো সামগ্রিকভাবে আগামী 24 ঘন্টা পরবর্তী সময়ে নদ নদীজনিত যে বন্যা পরিস্থিতি সেটি উল্লেখযোগ্য উন্নতি পরিলক্ষিত হতে পারে। তবে উত্তরাঞ্চলীয় এবং উত্তর পূর্বাঞ্চলীয় কিছু অববাহিকাতে আগামী 24 থেকে 48 ঘন্টায় বন্যা পরিস্থিতি, স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টির ঝুঁকি রয়েছে। যেহেতু এবার এলনিনো ইয়ার ছিল। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে দক্ষিণ অঞ্চলের বৃষ্টির তীব্রতা অনেকটাই কমে এসেছে। তবে আগামী কয়েকদিন দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাত বাড়তে পারে, তবে আশঙ্কা নেই অতি ভারী বর্ষণ ও ভূমিধসের। পাহাড়ি এলাকায় যে সতর্কতা ছিল, আমরা হেভি রেইনফল হয়তো আজকে রাখবো, তবে ভূমিধস বা জলবদ্ধতার কথা নতুন করে আর আমাদের পূর্বাভাস থাকবে না। যে বৃষ্টিটা আছে এই বৃষ্টিটা হয়তো আগামী 1-2 দিনের ভিতরে অনেকটা কমে যাবে। আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে ঢাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকলেও আপাতত অতি ভারী বর্ষণের আশঙ্কা নেই। মোহাইমিনুল খান অপ্পু, ৭১, ঢাকা। টানা বৃষ্টিতে বিবর্ণ হয়ে গেছে কক্সবাজার। উল্লাসের বিপরীতে সৈকত জুড়ে সুনসান নীরবতা। পর্যটক নেই, তাই বেচা বিক্রিও নেই ব্যবসায়ীদের। বিশেষ করে ছোট ব্যবসায়ীদের ক্ষতি সবচেয়ে বেশি। কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদন, ছবি তুলেছেন হেলালুদ্দিন। সমুদ্র পাড়ে ছোটদের খেলনা বিক্রি করা সাকিবের মন ভালো নেই। সৈকতে ঘুরতে আসা ছোট ছোট পর্যটকদের প্লাস্টিকের লাইট, ঘুড়ি, বাঁশি বিক্রি করে সাকিবের মতো সংসার চলে আবু বক্কর সিদ্দিকেরও। প্রতিদিন ঘর থেকে সৈকত পাড়ে বসেন বৃষ্টি কমার আশায়, কিন্তু বৃষ্টি কমে না। শিশুরাও আসে না, খেলনা বেচা হয় না। গেল 6 দিন। বৃষ্টির মধ্যে এখানে আর কি এগুলো নিয়ে টুকটাক এগুলো ব্যবসা নিয়ে আমরা চলি। হ্যাঁ, একটু কষ্ট হচ্ছে আর বেশি। 12-13 দিন যাবত বৃষ্টি হচ্ছে, প্রচন্ড বৃষ্টি হইতেছে, যার কারণে আমরা ব্যবসা করতে পারতেছি না আর কি। সমুদ্র পাড়ে পান খাওয়ার লোক পান না মোহাম্মদ হোসেন। থালা নিয়ে বসে আছেন সৈকতে। ঘোড়ার ছেলেরাও খালি খালি ঘুরছেন সৈকত জুড়ে। বিচ বাইকের দশাও ঘোড়াওয়ালার মতো। পর্যটকের নিরাপত্তার সাথে আমরা লাইফ গার্ডের পাশাপাশি ব্যবসার পাশাপাশি পর্যটকের নিরাপত্তা দেওয়ার জন্য বাইকগুলো নামানোর চেষ্টা করতেছি। ব্যবসা না হলে হোক আর না হোক, এখানে আসতেছে। আদানে 2000 টাকা মারে চলে যেতাম, নাহলে বসে খাওয়াইতাম। আর এখন 100 টাকা 200 টাকা বিসমিল্লাহ করতে পারতেছি না। সংসারের তো মনে করেন অনেক কষ্ট চলতেছে আর কি। সুনাম আছে আমান চটপটির। সারাক্ষণ জমজমাট থাকে এই দোকানও পর্যটক শূন্য। লোকজন কম না, টুরিস্টও কম। টুরিস্টরা খেতে চায় না, বৃষ্টির মধ্যে বসতে চায় না, সেই জন্য দোকান পাট করে রাখি। কাস্টমার আসলে বিক্রি করি, না আসলে বিক্রি করি, দোকান অফ করে চলে যাই। পর্যটক বসার চেয়ারগুলো উল্টো করে ফেলে রাখা, ভাড়ায় বসার লোক নেই। পর্যটক নেই, আয় রোজগার কমে গেছে সবার। দিনে আয় দিনে ব্যয় মানুষগুলো কঠিন সময় পার করছেন খেয়ে না খেয়ে। ভারী বর্ষায় মাঝে মধ্যে কিছু পর্যটক দেখা গেলেও তারা ঘুরে ফিরে দ্রুত কক্সবাজার ত্যাগ করছেন ভোগান্তিতে পড়ে। আর হোটেল মোটেলগুলোতেও পর্যটক শূন্যের কোঠায়। কামরুল ইসলাম মিন্টু, ৭১, কক্সবাজার। যশোরের বেনাপোলে বিরামহীন বৃষ্টিতে স্থলবন্দরের বিভিন্ন শেডে জলাবদ্ধতা তৈরি হয়েছে। পানিতে তলিয়েছে কোটি টাকার আমদানি করা পণ্য। বৃহস্পতিবার বিকেল থেকেই বিরামহীন বৃষ্টি হচ্ছে এই অঞ্চলে। টানা বৃষ্টিতে বেনাপোল বন্দরের 3 নম্বর গেটের সামনে 5টি শেডে বিভিন্ন ধরনের আমদানি করা মালামাল পানিতে তলিয়েছে। এসব পানি পাওয়ার পাম্প দিয়ে বের করার চেষ্টা চলছে। বন্দর কর্তৃপক্ষ, বন্দর ব্যবহারকারীরা এলাকা পরিদর্শন করেছেন। বন্দর কর্তৃপক্ষ যেটি বলছেন, জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধানের চেষ্টা করা হচ্ছে। বন্দর ব্যবহারকারীরা যেটি বলছেন, দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল বন্দরে শেড ইয়ার্ড সহ বিভিন্ন স্থাপনা নির্মিত হলেও নাজুক ড্রেনেজ ব্যবস্থার কারণে সামান্য বৃষ্টি হলেই পানিতে তলিয়ে যায় শত শত কোটি টাকার আমদানিকৃত মালামাল। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ফটিকছড়ি উপজেলার প্লাবিত নিম্নাঞ্চলে ত্রাণ সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। উপজেলার রোসাঙ্গিরি, হারওয়ালছড়ি, সুন্দরপুর ইউনিয়নের অনেক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। এসব পানিবন্দী মানুষদের উপজেলা প্রশাসন, স্থানীয় সাংসদ সার্বিকভাবে সহযোগিতা করছেন। শনিবার দুর্যোগ মোকাবেলার জন্য মোতায়েন হওয়া 52 জনের সেনাবাহিনীর একটি দল উপজেলার হারওয়ালছড়ি ইউনিয়নের বিভিন্ন পানিবন্দী এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদ মোহাম্মদ ইব্রাহিম জানান, নিম্নাঞ্চলের 2 হতে 2500 মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছেন। পানিবন্দী এলাকার মানুষদের হাতে সহযোগিতা পৌঁছে দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ক্ষতিগ্রস্ত মানুষদের প্রয়োজন অনুযায়ী সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।
কোনো ক্ষতিগ্রস্ত পরিবার বাদ যাবে না বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেন। শনিবার খাগড়াছড়ি জেলার সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তা ও ত্রাণ সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী উত্তরগঞ্জ পাড়া, মেহেদিবাগ, নিচের বাজার সহ বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। এই সময় তিনি ক্ষতিগ্রস্ত মানুষদের খোঁজখবর নেন এবং তাদের দুর্ভোগের বিষয়ে অবহিত হন। আগামী 13 জুলাই বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে প্রশাসন, প্রস্তুত দলীয় নেতাকর্মীরাও। আর ব্যবসায়ীরা জানান তারা বৃহত্তর বরিশালের উন্নয়ন বঞ্চনার বিষয়গুলো তুলে ধরবেন প্রধানমন্ত্রীর কাছে। বিধান সরকারের প্রতিবেদন। গত এক সপ্তাহ ধরে বরিশালের বিভিন্ন এলাকায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে চলছে মিটিং, শোভাযাত্রা ও সাংগঠনিক সভা। আগামী 13 জুলাই প্রধানমন্ত্রীর বরিশাল সফর ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। নগর বিএনপির সদস্য সচিব জানান, দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে তারা কোনো তোরণ এবং শুভেচ্ছা ব্যানার রাখছেন না। যে এই নিরাপত্তা যে বলয় তৈরি হবে আইনশৃঙ্খলা বাহিনী, সেটাকে অমান্য যাতে না হয়, অমান্য যেন কেউ না করে, এই জন্য আমার সবার প্রতি আমাদের অনুরোধ থাকবে। আমাদের এখানে সিদ্ধান্ত দেয় হাইকমান্ড থেকে কোনো গেট, তোরণ, ব্যানার, ফেস্টুন হবে না। প্রধানমন্ত্রীর এই সফরে দক্ষিণাঞ্চলের উন্নয়নের দ্বার খুলবে বলে মনে করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক। দলীয় নেতাকর্মীদের নিয়ে একটি সাংগঠনিক সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। এরই মধ্যে তারা সেই বৈঠকের প্রস্তুতি নিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর এই যে সফরটা, এটা সুন্দর হবে, বরিশালবাসী খুশি হবেন, উনিও খুশি হবেন। পাশাপাশি আমাদের এই বৃহত্তর বরিশাল অর্থাৎ বরিশাল বিভাগের উন্নয়নের জন্য নতুন একটা দ্বার খুলে যাবে বলে আমি মনে করি। প্রধানমন্ত্রীর সফর নিয়ে ব্যবসায়ীরা জানান, এবারের বাজেটে 4 লেনের সড়ক এবং ভোলা বরিশাল সেতুর বিষয়ে কোনো সিদ্ধান্ত নেই। ভোলার গ্যাস পেলে শিল্প কারখানা গড়ে উঠবে, কর্মসংস্থানের সুযোগ হবে এবং ব্যবসার প্রসার হবে। প্রধানমন্ত্রী সফরে তারা এই বিষয়ের সমাধান চান। যে ভোলার গ্যাসটা আমরা যেন বরিশালে পাই, সেটার ব্যবস্থা করা, আর ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত 6 লেন রাস্তা, এটার সম্প্রসারণ করা। তবে এই দুইটা জিনিস হইলে কর্মসূচি থাকায় প্রস্তুতি নিয়েছে সিটি কর্পোরেশন। অপরদিকে প্রশাসনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর সফরের নিরাপত্তায় সব প্রস্তুতি শেষ করা হয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় কমিশনার। মোট কথা সিটি কর্পোরেশন, বিএনপি, আমাদের রাজনৈতিক দল, আমাদের প্রতিটি অঙ্গ সংগঠন, আমরা তার আগমনের অপেক্ষায় আছি। শুভাগমন উপলক্ষে আমাদের শতভাগ আমাদের প্রস্তুতি আছে। আমরা আশা করি খুব সুন্দরভাবে আমরা অনুষ্ঠানটা করতে পারবো। প্রধানমন্ত্রীর এবারের সফরসূচিতে সেনাবাহিনীর মহড়া, বৃক্ষরোপণ কর্মসূচি এবং সাংগঠনিক সভায় যোগ দেওয়ার বিষয়ে উল্লেখ আছে। বিধান সরকার, 71, বরিশাল। গণভোটের প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি এবং বাজেটে তিস্তা মহাপরিকল্পনার জন্য কোনো বরাদ্দ রাখা হয়নি। সরকারের এরকম ব্যর্থতায় দেশ পিছিয়ে যাচ্ছে, একথা বললেন বিরোধী দলীয় নেতা এবং জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। আর বিরোধী দলীয় চিফ হুইপ এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম দাবি করেন, প্রধানমন্ত্রীর চীন সফরে তিস্তা ও রোহিঙ্গা ইস্যুতে কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। রংপুরে 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে তারা এসব কথা বলেন। শাহ বায়েজিদ আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। শনিবার দুপুর থেকেই রংপুর জেলা স্কুল মাঠে বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে মিছিল নিয়ে আসতে শুরু করেন 11 দলীয় ঐক্যের নেতাকর্মীরা। সমাবেশ স্থল পরিণত হয় জনসমুদ্রে। বক্তারা বলেন, উত্তরাঞ্চলের মানুষের জীবন জীবিকার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত তিস্তা মহাপরিকল্পনা আর দেরি না করে দ্রুত বাস্তবায়ন করতে হবে। সমাবেশ থেকে সীমান্ত হত্যা বন্ধ, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত এবং পুশিন বন্ধেরও দাবি জানান বক্তারা। যদি বাংলাদেশের সাথে সুসম্পর্ক করতে চান, কাটা তাদের দাঁড়াও করে দেন, পুশিন বন্ধ করেন, আর কখনো বলবেন না রংপুর দখল করে নেব। জাগপা চেয়ারম্যান রাশেদ প্রধান বলেন, গণভোটের রায় বাস্তবায়নের কোনো বিকল্প নেই। 11 দলের পক্ষ থেকে ঘোষণা দিয়ে যাচ্ছি, কোন ভোটের কোন রায় আদেশে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম দাবি করেন, প্রধানমন্ত্রীর চীন সফরে তিস্তা ও রোহিঙ্গা ইস্যুতে কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। আমরা দেখতে পেলাম নির্বাচনের পরে বিএনপি গণভোটের সাথে প্রতারণা করলো। বিএনপি ইতিহাস প্রতারণার ইতিহাস।
আমরা দেখেছি ইতিহাসের দিকে তাহলে আমরা দেখতে পাবো বিএনপি সকল গণ-অভ্যুত্থানের সুবিধাভোগী এবং সকল গণ-অভ্যুত্থানের সাথে এই বিএনপি প্রতারণা করেছে। জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করেন, গণভোটের প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি এবং বাজেটে তিস্তা মহাপরিকল্পনার জন্য কোনো বরাদ্দ রাখা হয়নি। লড়াই আমরা করে যাব, গণভোট বাস্তবায়নে বাধ্য করব ইনশাআল্লাহ। এর থেকে এক চুল পরিমাণ আমরা সরব। এই আবু সাঈদের রক্তে ভেজা রংপুরে আরেকবার এই অঙ্গীকার ব্যক্ত করে গেলাম। তিস্তা মহাপরিকল্পনা, সীমান্ত হত্যা ও পুশিন বন্ধ এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবি আদায়ে ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন জোটের অন্যান্য নেতারা। শাহ বাইজিদ আহমেদ, ৭১, রংপুর। কুমিল্লা ইপিজেড থেকে বের হওয়া বিষাক্ত তরল বর্জ্যে দূষিত হচ্ছে সিটি দক্ষিণ কর্পোরেশনের পরিবেশ। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষি ও মৎস্য সম্পদ। অভিযোগ এলাকার লোকজন ও সিটি কর্তৃপক্ষের। তবে কর্মকর্তারা যেটি বলছেন, ইপিজেডের নয়, সিটি কর্পোরেশনের দুটি নালা দিয়ে নগরের মানব বর্জ্য সহ বিভিন্ন বিষাক্ত পানি যাচ্ছে দক্ষিণ কুমিল্লার দিকে। ইপিজেডের কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার থেকে পরিচ্ছন্ন পানি বের হচ্ছে। কাজী এনামুল হকের তথ্য, ছবিতে প্রতিবেদন। কুমিল্লা ইপিজেডে ৪১টি নামী কোম্পানির শিল্প কারখানা থাকলেও কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারটি ২৪ ঘন্টায় চালু থাকে না। অভিযোগ এলাকাবাসীর, যে কারণে ইপিজেড থেকে বের হওয়া দূষিত তরল রাসায়নিক বর্জ্যে দক্ষিণ কুমিল্লার ৭১টি গ্রামের পরিবেশ মারাত্মক ঝুঁকিতে পড়ছে। মাটির তলে যে ভূগর্ভস্থ পানি আছে, পানিটা পর্যন্ত আজকে রাসায়নিক এই পদার্থের কারণে, তরল বিষাক্ত অপরিশোধিত বিষাক্ত পানির কারণে আজকে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই পানিটা গায়ে লাগা মাত্রই আপনার গায়ের মধ্যে ফুসব ফুটে যায়। এটা বিষাক্ত। আমরা অনেক দিন যাবত আন্দোলন সংগ্রাম করে আসছি, কিন্তু এই সংগ্রামে আমাদের কোনো ফলপ্রসূ হচ্ছে না। পরিশোধন করে যদি ছাড়তো হয়তো এইভাবে এত ক্ষতিগ্রস্ত হতো না। মূলত যে পরিশোধনের অভাবে কারণে ইপিজেডের সমস্ত পানি সরাসরি এইগুলাতে ছাড়ে দেয়। এবং খাল খনন করলে এবং ঠিকমতো নিষ্কাশন ব্যবস্থায় যদি সিটি কর্পোরেশন ব্যবস্থা করে এই এসটিপি বসায়, তাহলে এই সমস্যা থেকে সমাধান হওয়া যাবে। আর সিটি কর্তৃপক্ষ বলছে, ইপিজেডের অপরিশোধিত তরল রাসায়নিক বর্জ্য খালে ছেড়ে দেওয়া হচ্ছে। প্লান্ট আছে, এটা তারা ব্যবহার করে না। তারা ব্যবহার না করে সরাসরি তাদের যে দূষিত বর্জ্যগুলো সেগুলো ছেড়ে দিচ্ছে। এতে করে আমাদের ওই অঞ্চলের অনেক ফসলি জমি যেগুলো, সেগুলো দীর্ঘ অনেক বছর ফসল উৎপাদন হচ্ছে না। তবে কুমিল্লা ইপিজেডের নির্বাহী পরিচালকের দাবি, পরিবেশ রক্ষায় ইপিজেডের একাধিক বিশেষ টিম সার্বক্ষণিক মনিটরিং করে, তাই পরিবেশ দূষণের শঙ্কা নেই। আমাদের কিন্তু ইপিজেডে যত ওয়েস্ট ওয়াটার আছে পুরোটাই সেন্ট্রাল ইফ্লুয়েন্ট ট্রিটমেন্টের মাধ্যমে ট্রিট করে তারপরে যায়। বাইরে যে ড্রেনটা দেখলেন, এই ড্রেনটা ইপিজেডের, কিন্তু এই ড্রেনে পুরো সিটি কর্পোরেশনের শহরের পুরো পানি আসে। এখানে মেডিকেল সেন্টার বা বাইরের যে কলকারখানা আছে সবগুলোই পানি এই ড্রেনের ভিতর দিয়ে যায়। ওইখানে আমাদের কোনো পানি যাচ্ছে না ওই ড্রেনের মাধ্যমে। কুমিল্লা ইপিজেড ও সিটি কর্পোরেশনের সাথে আলোচনা করে স্থায়ী সমাধানের আশ্বাস দিয়েছেন পরিবেশ মন্ত্রী। ইপিজেডে একটা পরিবেশ অভিযান নিয়োগ করব, যেন সে প্রতিদিন সকাল থেকে পুরো রাত চেক করতে পারে ইটিপি কাজ করতে চায় না। এটা হলো একটা সাইড। আর একটা হলো যদি সিটি কর্পোরেশন থেকে যদি হয়, তাহলে সেটাকে নির্ধারিত করে আমি সিটি কর্পোরেশনের যে প্রশাসক আছে তার সাথে কথা বলবো। কুমিল্লা নগরীর দক্ষিণ এলাকার ফসলি জমি ও লক্ষাধিক পরিবারের অস্তিত্ব রক্ষায় স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে যথাযথ বর্জ্য ব্যবস্থাপনার উদ্যোগ নেওয়ার প্রত্যাশা কুমিল্লাবাসীর। পিন্টু হাজং, ৭১। কুমিল্লা ইপিজেডের বর্জ্যে অতিষ্ঠ কুমিল্লার ৭১টি গ্রামের মানুষ। এই বিষয়ে আরো তথ্য জানবো, জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী এনামুল হক। এনামুল, এই যে এলাকার লোকজন বলছেন ২ যুগ ধরে তাদের এই ভোগান্তি, তো প্রশাসন কেন কোনো পদক্ষেপ নেয়নি, কিছু জানতে পেরেছেন কিনা? মূলত আমি যেখানে দাঁড়িয়ে আছি, আমার পেছনেই হচ্ছে কুমিল্লা ইপিজেড এবং যে খালটি ঘুঙ্গাজুরি খাল, এই খালের মধ্য দিয়ে কুমিল্লা ইপিজেডের তরল বর্জ্য এবং সিটি কর্পোরেশনের ড্রেনের নালার পানি একই জায়গায় দিয়ে কিন্তু আসছে। কিন্তু প্রশাসন এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। দীর্ঘ ২৫ বছর গেল সাধারণ মানুষ আন্দোলন করে আসছে, কিন্তু আন্দোলনের ফল এখনো তারা পায়নি। সেই সাথে তারা কিন্তু মামলা
মামলাও করেছে। মামলাটা হাইকোর্ট কিন্তু ইতিমধ্যে সাধারণ মানুষের পক্ষে রায় দিয়েছে এবং তাদেরকে যে তাদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি এবং হাইকোর্ট থেকে যেটা নির্দেশনা এসেছে সেটিও কিন্তু বাস্তবায়ন কিন্তু হয়নি। তবে সাধারণ মানুষ একটি অসহায়ত্ব বোধ করছে। দীর্ঘ 25 বছর গেল কিন্তু সেটার কোনো কার্যকর হচ্ছে না। ইপিজেড কিন্তু বলছে তাদের সিইটিপি পরিশোধনের কার্যকর 24 ঘন্টা লাইভ মনিটরিং করা হচ্ছে। সেই সাথে কুমিল্লা সিটি কর্পোরেশন বলছে ইপিজেডের বর্জ্য পরিশোধনের ঘাটটি 24 ঘন্টা না চলে, যখনই বৃষ্টি হয়, যখনই রাত হয়, তখন সেই তরল বর্জ্য ছেড়ে দেয় খালের পানিতে। কিন্তু সেই সাথে ইপিজেড কর্তৃপক্ষ বলছে সিটি কর্পোরেশনের যে মানব বর্জ্য আছে সেগুলো সিটি কর্পোরেশনের কোনো পরিশোধনাগার নেই, সেই বর্জ্যে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু কথার কথা হলো যে দীর্ঘ 25 বছর গেল সিটি কর্পোরেশনের 9টি ওয়ার্ড, সেই সাথে 71টি গ্রাম, লক্ষাধিক মানুষ কিন্তু জীববৈচিত্র্য তারা হারাচ্ছে এবং সেই সাথে তারা কিন্তু এখন পর্যন্ত তার প্রতিকারটি পায়নি। তবে মন্ত্রী মহোদয় আশ্বাস দিয়েছেন তিনি প্রধানমন্ত্রীর সাথে কথা বলে সেটি একটি যথাযথ সমাধান করবেন, সেই আশায় তারা এখন বুক বেঁধেছে। তবে কুমিল্লার এই দক্ষিণ অঞ্চলে সাধারণ মানুষ চায় আর কত দিন গেলে তাদের সমস্যার সমাধানটি হবে। তৃষা। এনামুল হক, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। দর্শক যেমনটি শুনছিলেন, কুমিল্লা ইপিজেডের বর্জ্যে অতিষ্ঠ কুমিল্লার মানুষ, সেই খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী এনামুল হক। ঝালকাঠি পৌরসভার 11টি সড়ক দীর্ঘদিন ধরে সংস্কারবিহীন। সৃষ্টি হয়েছে খানাখন্দ আর ছোট বড় অসংখ্য গর্ত। সামান্য বৃষ্টিতেই পানি জমে যায় সড়কগুলোতে। বর্ষায় বিভিন্ন সড়কে স্থায়ী জলাবদ্ধতা দেখা দেয়। সব মিলিয়ে চরম দুর্ভোগে শিক্ষার্থী, গাড়ি চালক সহ সাধারণ মানুষ। পৌর প্রশাসক যেটি বলছেন, সড়ক সংস্কারের পরিকল্পনা রয়েছে, বরাদ্দ মিললে সংকটও কাটবে। তরুণ সরকারের পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। সড়কগুলোর পিচ উঠে তৈরি হয়েছে খানাখন্দক। বিভিন্ন স্থানে ছোট বড় অসংখ্য গর্ত তৈরি হওয়ায় যানবাহন চলছে ঝুঁকি নিয়ে, ঘটছে দুর্ঘটনা। চরম দুর্গতিতে পড়েছে শিক্ষার্থী ও সাধারণ মানুষ। ঝালকাঠি পৌরসভার টিএনটি রোড, স্ট্যান্ড রোড, বসুন্ধরা রোড, বিকনা সড়ক, সিটি পার্ক সড়ক, সিটি ক্লাব থেকে কাঠপট্টি পর্যন্ত সড়ক, বাঁশপট্টি সড়ক সহ 11টি সড়ক এমনই বেহাল। বছরের পর বছর ধরে সামান্য বৃষ্টিতেই ড্রেনের নোংরা দুর্গন্ধময় পানি রাস্তায় উপচে পড়ে সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা। কিছুদিন আগে রিপেয়ারিং করছে আমাদের কাউসার সাহেব পৌরসভার, সে 2 লক্ষ টাকা এখান থেকে নিয়ে গেছে, কিন্তু 2 লক্ষ টাকার আমরা দেখি না, যেখানে 20,000 টাকাও খরচ হয়েছে। খারাপ পজিশনে আছে, এই দুর্দিনে রিস্কিয়া যাত্রী লইয়া যাইয়া অ্যাক্সিডেন্ট পড়িয়ে যায় পেছনদার। এই জজ সাহেবেরা যাইতে আছে, ম্যাজিস্ট্রেটরা যাইতে আছে, কেউ কি একটা বিন্দে না। আমরা পাবলিক এই পানিতে পড়িয়ে এরকম করতে আছি, খুব হাবুডুবু খাইতে আছি। ছেলেমেয়েরা স্কুলে যেতে পারতেছে না, লোকজন হাঁটা চলার জন্য খুবই কষ্ট হয়। অতএব আমার অনুরোধ যাতে পৌরসভার কাছে যাতে অতি তাড়াতাড়ি আমাদের রাস্তাটা সংস্কার হয়। সমস্যার কথা স্বীকার করে পৌর প্রশাসক বলছেন সড়কগুলো সংস্কারের পরিকল্পনা নেওয়া হয়েছে, বরাদ্দ এলে কাজ শুরু হবে। এটা কয়েকটা স্তরে এটা যাচাই হয় এবং সর্বশেষ এডিবি যে আছে মেনিলা ভিত্তিক, তারা এটা যাচাই করে। এই ইস্যুর জন্য বিভিন্ন স্তরে যাচাইয়ের জন্য তারা বেশ কয়েকবার আমাদের এসে সরজমিনে দেখে গিয়েছে, মিটিং হয়েছে। এরপরে এইটার জন্য আমরা একটু আটকে আছি। আমাদের গত 1 মাস পর্যন্ত আমরা আটকে আছি যে মেনিলার ওই মিটিংটা হচ্ছে না। আমাদের প্রতি সপ্তাহে আশ্বস্ত করা হয় যে এই সপ্তাহে এটা টেন্ডার হবে, আগামী সপ্তাহে অনুমোদন পাবো। তো আজকে সকালেও আমি পিডি মহোদয়ের সাথে কথা বলেছি, যে তিনি আমাকে আশ্বস্ত করেছেন যে 2-1 দিনের ভিতরে এটার অনুমোদনটা আমরা পাবো। 1875 সালে যাত্রা শুরু করা ঝালকাঠি পৌরসভার লোক সংখ্যা প্রায় 70,000। এর মধ্যে 50,000-এর বেশি মানুষ এই দুর্ভোগে পড়েছেন। হাসান আহমেদ, 71। সিলেটের হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের দানবাক্স ডেগের অর্থ ব্যবস্থাপনায় যুক্ত হলো নতুন অধ্যায়। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের নেতৃত্বে গঠিত 12 সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি আজ প্রথমবারের মতো সংগ্রহ ও গণনা করেছে দানের টাকা। কমিটির দাবি 100% স্বচ্ছতা নিশ্চিত করে এই অর্থ জমা হবে জেলা প্রশাসকের বিশেষ অ্যাকাউন্টে। অন্যদিকে সুনির্দিষ্ট গাইডলাইন না পেলে মাজারের স্বকীয়তা রক্ষায় যেতে উচ্চ আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে মাজার কর্তৃপক্ষ। হুসাইন আহমেদ সুজাদের প্রতিবেদন।
সিলেটের হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার প্রাঙ্গণে এক ভিন্ন রকম তৎপরতা। বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের নেতৃত্বে গঠিত 12 সদস্যের উচ্চ পর্যায়ের কমিটির উপস্থিতিতে খোলা হয় মাজারের সবকটি দান বাক্স ও ঐতিহ্যবাহী ড্যাগ। সেখান থেকে একে একে সংগ্রহ করা হয় ভক্ত ও দর্শনার্থীদের দেয়া বিপুল পরিমাণ অর্থ। এই বিপুল পরিমাণ অর্থ গণনায় অংশ নেন মাদ্রাসার শিক্ষার্থীরা। প্রাপ্ত অর্থের মধ্যে ছিল 2 টাকার নোট থেকে শুরু করে 1000 টাকার নোট, বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা এবং মূল্যবান স্বর্ণালঙ্কার। নতুন কমিটির দাবি, এই অর্থ সরাসরি চলে যাবে জেলা প্রশাসকের নামে খোলা একটি নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে। এই ব্যয়টা কত টাকা হতে পারে? ওনারা অনুমান নির্ভর কিছু কথা বলছেন, তো আমরা বলছি যে না, অনুমান নির্ভর বলে তো লাভ নাই, আপনারা লিখিত আমাদেরকে দেন যে এত টাকা প্রতি মাসে ব্যয় করতে হয় সংগৃহীত অর্থ থেকে। 12 সদস্যের কমিটির প্রত্যেকের অভিযোগ, মাজারের এই স্বচ্ছ প্রক্রিয়া ব্যাহত ও প্রশ্নবিদ্ধ করতে নানামুখী অপতৎপরতা চালিয়েছে একটি পক্ষ। এরকম একটা সুরক্ষিত ব্যবস্থাপনার মধ্যে ডেক থেকে টাকা তুলে নেওয়া হচ্ছে, এই সংবাদটি যারা প্রচার করছেন তাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে সমাজে অস্থিরতা তৈরি করা। সরকারের নতুন এই উদ্যোগে সাধুবাদ জানালেও মাজার কর্তৃপক্ষের দাবি, সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য তাদের একটি গাইডলাইন প্রয়োজন। সরকারকে বলা আছে যে আমরাও সস্তার বিপক্ষে না, ওনারা আসুক, ওনারা দেখুক আমরা কিভাবে খাচ্ছি, কিভাবে এটা ব্যবহার করতেছি, কোথায় দান করতেছি, কি করতেছি না, আমরা শুধুই একাই আমরা খেয়ে ফেলতেছি, এইটা তো এমন না। ওনারা আসুক, দেখুক, আমি তো ওয়েলকাম জানাচ্ছি সবাইকে আসার জন্য। এর আগে গেল 22 জুন শাহজালালের মাজার থেকে স্বর্ণ ছাড়া 17,65,000 টাকা সংগ্রহ করেন তৎকালীন সিলেট জেলা প্রশাসক সরওয়ার আলম। হুসাইন আহমেদ সুজাদ, 71 সিলেট। দর্শক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আর্জেন্টিনা সমর্থকদের উচ্ছ্বাস। দলের জার্সি পরে পতাকা উড়িয়ে এবং স্লোগানের মাধ্যমে ক্যাম্পাসে উৎসব মুখর পরিবেশ। এ বিষয়ে তথ্য জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাহফুজ শুভ্র। শুভ্র, আপনি তো সেখানে রয়েছেন, একটু জানাবেন ক্যাম্পাসে আর্জেন্টিনা সমর্থকদের কেমন উচ্ছ্বাস দেখতে পাচ্ছেন? আজকে আর্জেন্টিনার খেলা চলছে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শহীদ মিনার প্রাঙ্গণে আমরা আছি। সেখানে কিন্তু প্রচন্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যেও কিন্তু আর্জেন্টিনার সমর্থক যারা রয়েছে তাদের কিন্তু উচ্ছ্বাসের কমতি নেই। এখানে বড় পর্দায় খেলা দেখতে কিন্তু শত শত শিক্ষার্থী উপস্থিত হয়েছে বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে। আপনার দেখে একটু যদি দেখাই যে এখানে যারা শিক্ষার্থী যারা রয়েছে তাদের যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস যদি একটু আপনাদের দেখাই, এখানে দেখে আসলে বোঝার উপায় না এটা আসলে বুয়েন্স আয়ার্স নাকি আসলে বাংলাদেশের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি প্রাঙ্গণ। এখানে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিতে ভিজে সমর্থকরা তারা কিন্তু খেলা দেখছেন, খেলাকে উপভোগ করছেন। আমরা একটু জানতে চাইবো এখানে যে শিক্ষার্থীরা রয়েছে তাদের আসলে উৎসাহ সম্পর্কে। তো তারা আসলে আর্জেন্টিনার খেলা দেখছেন এবং খেলাটা উপভোগ করছেন। আমরা আসলে তাদের প্রত্যাশা শুনবো। তো প্রত্যাশার জায়গা থেকে আমরা একটু আর্জেন্টিনার সমর্থকদের কাছ থেকে একটু কথা শোনার চেষ্টা করব। আজকে আর্জেন্টিনার খেলা চলছে এবং বৃষ্টির মধ্যে আপনারা খেলা দেখছেন, কেমন উপভোগ করছেন? আসলে আর্জেন্টিনা জিতবে আমরা এটা উপভোগ করতেছি, কিন্তু এর বাইরেও একটু দুঃখ লাগতেছে, কারণ যে বৃষ্টি শুরু হয়েছে পুরো চট্টগ্রাম জুড়ে যে বন্যা সৃষ্টি হয়েছে, আসলে আমরা এটা উদযাপন করতে পারতেছি না। কারণ আর্জেন্টিনা জিততেছে, এই জেতাটাকে আমরা চিন্তা করছি যে উদযাপন করবো না, কারণ পুরো চট্টগ্রাম জুড়ে যে মানুষ দুর্বিষহ ভিতরে আছে। তো আমরা চাই যে যেন এই দ্রুত যেন আল্লাহ তাআলা আমাদের থেকে মুক্তি দেন। কিছু দেখছিলেন আসলে আর্জেন্টিনার যে খেলা, সে খেলা উপভোগ করার পাশাপাশি চট্টগ্রাম যে আসলে বন্যায় দুর্গত রয়েছে ছেনে কিন্তু আসলে এখানকার যারা শিক্ষার্থী আছে তারা কিন্তু দুঃখ প্রকাশ করছেন। পাশাপাশি আমরা দেখছি যে এখানে আসলে খেলা উপলক্ষে যে শিক্ষার্থীদের যে ঢল, সেই ঢল আসলে চরম পর্যায়ে রয়েছে এবং বৃষ্টির মধ্যেও আসলে বৃষ্টিতে ভিজে ছাতা ধরে তারা কিন্তু খেলাটাকে উপভোগ করছেন। পাশাপাশি আমরা দেখেছি যে ইতিমধ্যে আর্জেন্টিনার গোল দিয়েছে। মাহফুজ শুভ্র, আপনি আছেন সেখানে, সঙ্গে থাকবেন নিশ্চয়ই, আবারও যুক্ত হব আমরা পরবর্তী সংযোগে। দর্শক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মাহফুজ শুভ্র। দর্শক, চলছে সংবাদ দেশচোখ, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।